পরের দিন সকালবেলায় তাড়াতাড়ি স্নান করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য আমাদের দুধপাথরি। কিন্তু যাবার এই রাস্তাটা এত সুন্দর, চারিদিকের নৈসর্গিক সৌন্দর্যকে উপলব্ধি করতে করতে বলতে পারো চেতনে মননে একদম ভরে নিয়ে এগিয়ে চললাম। এত সুন্দর কোনো জায়গা, ভীষণ ভালো লাগছিল। শ্রীনগর শহরটা কিছু জায়গা ভাঙাচোরা আছে ঠিকই, হয়তো বা নতুন রাস্তা হচ্ছে বা নানা কারণে, কিন্তু আজ আমি যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু একদম ঝকঝকে চকচকে। এটা শ্রীনগর স্টেডিয়াম, বুঝেছ? আর ঠিক এর পাশেই G20 সাবমিট হয়েছিল এখানে। এটা হয়েছিল 22 এপ্রিল থেকে 24 এপ্রিল 2023-এ। তো চলো এগিয়ে চললাম। রাস্তাটা ভীষণ সুন্দর, আমি যত পেরেছি লেন্স বন্দি করেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আর মানে একদম পাকদণ্ডী পথ আছে কিছুটা যাবার পর, মানে পাহাড়ের উপরে উঠতে হয়েছে। যাবার পথে ছোট ছোট বাজার, ছোট ছোট গ্রাম, ভীষণ ভালো লেগেছে। আমি তো কিছু বলবো ভেবে না, শুধু তুলে গেছি। আর যখন আমি ভয়েস দিতে বসেছি আমি তো বুঝতেই পারছি না কি বলবো। চলো দেখতে দেখতে চলে আসলো দুধপাথরি। দুধপাথরিতে যদি তুমি ধরো অন্য জায়গা থেকে গাড়ি হায়ার করো, তাহলে এই যে জায়গাটা দেখছো এখানে বা এর থেকে একটু আগে গাড়ি ওইখানেই দাঁড় করিয়ে দেবে। এরপর স্থানীয় গাড়িতে তোমাকে যেতে হবে, আদারওয়াইজ তোমাকে ঘোরা করতে হবে। কিন্তু আমার গাড়ি যেহেতু শ্রীনগর থেকে নেওয়া ছিল, সেহেতু এই দাদার গাড়িতে পারমিট ছিল। আমরা দুধপাথরির একদম এন্ড অবধি গেছি গাড়ি করে। তো অনেক ব্লগে আমি দেখছিলাম কাশ্মীরের এই গাড়ি হায়ার করাটাকে অনেকে বলছিল এখানে নানা রকম স্ক্যাম হয়। স্ক্যাম মানে কি, তোমাকে একটু জেনে নিতে হবে। তুমি যদি বাইরে থেকে গাড়ি হায়ার করে আসো তখন ওরা ভিতরে ঢুকতে দেয় না, ফলে ওদের গাড়ি বা ঘোড়ায় করে তোমাকে যেতে হয়। আর তোমার যদি লোকাল গাড়ি হয়, পারমিট থাকে, তাহলে নো প্রবলেম। আমার গাড়ি কিন্তু দুধপাথরির একদম ভিতর অবধি গেছে। দুধপাথরিটা একটু চড়াই, তো সে কারণে গাড়ির রাস্তা দেখো, গাড়ি পুরো একদম খাড়া উঠছে যেন, কিন্তু সৌন্দর্য অবর্ণনীয়। আমি পুরো স্পিচলেস হয়ে গেছি, এত ভালো লেগেছে যে যত যাচ্ছিল গাড়ি আমি দেখছিলাম আর ভাবছিলাম। পৌঁছে গেলাম দুধপাথরি। এখানে গাড়ি আমাদের নামিয়ে দিয়েছে। ওই যে ব্লু কালারের যে জিনিসটা দেখছো না, ওখানে জানো তো থাকা যায়। কাশ্মীরের একজন ব্লগার আছে, মোস্ট প্রবাবলি যদি ভুল না হই, নাম হচ্ছে ওর ওমর। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 31শে মার্চ, আজ হচ্ছে রবিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। আমরা এখন পৌঁছে গেছি দুধপাথরি। আমি ডিটেলস সব বলবো গাড়িতে যেতে যেতে এক্ষণে, বাট এই মুহূর্তে আমরা আছি দুধপাথরিতে। আমরা যখন নামলাম দুধপাথরিতে তখন রোদ উঠেছে, আর ক্লাইমেটটা পুরো অন্যরকম। রোদ উঠেছে বেশ ঝলমলে। সাডেন এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, ক্যাফেটেরিয়া দেখো আমার পিছনে। তো এখানে আমরা কফি টফি খেলাম, তারপরে একটা টার্কিশ কেক পেলাম, এত ভালো লাগলো। 4 জন তো খেয়েছি, প্লাস আবার 4-5টা আমরা কিনে নিয়েছি। ক্যাডবেরি এসব পাওয়া যাচ্ছিলো, এগুলো সমস্ত কিনলাম। কিনে আমরা বাইরে বেরিয়ে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। দেখাই দাঁড়া, পুরো একদম মেঘে ভরে গেছে, যেন মনে হচ্ছে মেঘের ভিতর দিয়ে মানুষ যাতায়াত। জাস্ট ওয়ান্ডারফুল। জম্মু কাশ্মীর রাজ্যের একটি গুরুত্বপূর্ণ বলতে পারো এখন হয়ে উঠেছে এবং খুব সুন্দর একটি হিল স্টেশন দুধপাথরি। জম্মু কাশ্মীরের বুদগাম জেলায় অবস্থিত এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 8,957 ফুট উচ্চতায় অবস্থিত। অ্যাকচুয়ালি অনেক আগে নামিয়ে দেয়, বাট আমাদেরকে যে দাদা নিয়ে এসছে, তারপর আবার আলাদা গাড়ি করে যেতে হয়। এই দাদার সাথে এগুলো কোনোটাই হবে না। শ্রীনগর থেকে 42 কিলোমিটার দূরে, আর বদগাম থেকে 22 কিলোমিটার দূরে দুধপাথরি। এই জায়গার নাম কেন দুধপাথরি, এর পিছনেও কিন্তু একটা ইতিহাস আছে। যেহেতু জায়গাটাকে বলা হয় ভ্যালি অফ মিল্ক, মানে দুধের উপত্যকা। কথিত আছে, মানে শোনা যায়, কাশ্মীরের বিখ্যাত সাধক শেখ উল আলম শেখ নূর দিন নুরানি এখানে নামাজ পড়ছিলেন। একবার তিনি যখন এই জায়গায় জলের সন্ধান করছিলেন এবং নামাজ পড়বেন, তো যে কারণে তার জলও দরকার ছিল, তখন তিনি তার লাঠি করে এখানে মাটিটাকে
ঠুকে ঠুকে এখান থেকে জল বার করার চেষ্টা করছিলেন এবং এখান থেকে দুধ বেরিয়ে এসেছিল। তখন তিনি দুধকে বলেছিলেন যে এটা তো পান করা যেতে পারে, এই দিয়ে তো আমি হাত ধোয়া বা নামাজের জন্য যে কাজের দরকার সেটা তো করতে পারবো না। এই কথা শোনা মাত্র দুধ নাকি তার অবস্থা পাল্টে দেয় এবং জলে পরিণত হয়ে যায় এবং এই জায়গার নাম হয়ে যায় দুধপাত্রী। বর্তমানে যে জল এর মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে, দূর থেকে দেখলে অনেকটা দুধের আকার মনে হবে, আর সারা বছর এখানে খুব ঠান্ডা থাকে। কাছেই একটা গ্লেসিয়ারও আছে, যে কারণে এখানে আসলে বরফ তোমরা পাবেই পাবে। আর যদি তোমরা জুন জুলাইয়ের এই দিকটাতে আসতে পারো তাহলে একদম সবুজ ভ্যালি আর তার মাঝখান দিয়ে দুধের মতো বয়ে যাওয়া এই নদী, অসাধারণ এক স্বর্গীয় সৌন্দর্য। দুধপাত্রী হিমালয়ের পীরপাঞ্জাল রেঞ্জের মধ্যে একটি বাটি আকৃতির একটা ভ্যালি। যেহেতু চারদিক পাইন, ফার, দেওদার দিয়ে একদম ঘেরা, সুতরাং শীতকালে এটা তুষারাবৃত থাকে, আর বসন্ত বা গ্রীষ্মকালে ডেইজি, বাটারকাপের মতো নানা রকমের ফুল দিয়ে এটা পুরো যেন কেউ সাজিয়ে রেখে দেয়। এখানে কোনো মানুষ থাকে না, বরফ এতটাই বরফ পড়ে। আগে যেটা বলছিলাম যে আমি একজন কাশ্মীরি ব্লগারকে দেখেছিলাম, খুব সম্ভবত ওমর হবে ওর নাম। ও যখন শীতকালে এটা কভার করতে এসেছিল, প্রায় 4 থেকে 5 ফুট বরফে পুরো ঢাকা ছিল। ওর গাড়ি নিয়েও এসেছিল, সেখানে একদম জনমানবহীন শূন্য ছিল। আর ওই যে ব্লু কালারের জায়গাটা দেখালাম না থাকার জন্য, ও ওখানে এসে উঠেছিল সেই রাতে, কারণ ওর নাইট স্টে করবো, ওর ক্যাম্পিং করার ইচ্ছে ছিল, বাট উপায় ছিল না, তো ওখানে নাইট স্টে করেছিল। এত সুন্দর জায়গা। আর এই দেখো ঘোড়াগুলো যাচ্ছে পাকদণ্ডির রাস্তা, পাইনফারির জঙ্গলের ভিতর দিয়ে, এক অনাবিল সৌন্দর্য উপভোগ করতে করতে চললাম। খুব সুন্দর এনজয় করলাম আমরা। চলো আগে এগোতে থাকি। দুধপাত্রিতে ঢোকার ঠিক পরেই দেখা যায় যে রাস্তার দুধারে অনেক মানুষ তাদের দোকান সাজিয়ে বসেছে। হয়তো এরা স্থানীয় গ্রাম থেকে আসে এবং এখানে এসে মাক্কি কি রুটি, সরসোদা শাক, চা, এক ধরনের নুন চা পাওয়া যায়, কাবা। উপরে দেখো কি দুর্দান্ত ভিউ দেখো। যখন এটা পুরো বরফে ঢাকা ছিল, বরফের মাঝখান দিয়ে আসতো, আর এখন পুরো হালকা গ্রিনারি ব্যাপারটা চলে আসছে। উপর থেকে সব ঘোড়ায় করে করে নামছে, দারুণ দেখতে লাগছে। তবে দুধপাত্রী খুব সুন্দর জায়গা, যারা আসবে তারা দুধপাত্রী আসতে পারো। থেকে বড় জিনিস যেটা, যে দাদা এখানকার যেহেতু লোকাল মানুষ না, তো সে কারণে দাদা অনেক কিছু জানে, কোথায় আমাদের যাওয়া উচিত, কোথায় আমরা এখন গেলে কি পাবো, কতটা বরফ আছে। আমরা যেমন কোনো জুতো আগে আছে, জুতো আর জ্যাকেটটা ভাড়া করিয়ে দিচ্ছে, কিন্তু দাদা আমাদেরকে সব জেনে নিল, ওনার লোকাল ভাষায় উনি লোকাল মানুষের সাথে কথা বলে নিলেন, আমাদেরকে বললেন সেরকম বরফ নেই যে তোমাদেরকে জুতো জ্যাকেট নিতে হবে, শুধু শুধু ওয়েস্টেজ অফ মানি তোমাদের নেওয়ার দরকার নেই। তোমরা যতটুকু যাবে তাতে তোমাদের যে জুতো আছে, তোমরা যা গরমের পোশাক পরে আছো তাতেই হয়ে যাবে। তো সুতরাং ভীষণ ভালো মানুষ। যদি নিরুপদ্রবে বা বলতে পারো নির্বিঘ্নে বা ভয়হীনভাবে কাশ্মীর ট্রাভেল করতে চাও, দেন সমর দাদার হোটেল শ্রীনগরে, আর হচ্ছে এই দাদার নাম আর ফোন বলে দিচ্ছি, তোমার সবাই একবার আসবে। বিদেশ কি আছে, বিদেশ দেখতে কোনো মানে যার পয়সা আছে সে নো ডাউট যাবে। আমাদের মতো যাদের মধ্যবিত্ত মানুষ, আমরা একজনের রোজগারে সবটুকু, সুখ আনন্দ লড়াই সবটুকু, তাদের জন্য কাশ্মীর দেখলে ব্রহ্মাণ্ডের কোনো জায়গা দেখতে ইচ্ছা করবে না। আমার দেশ এত সুন্দর না, সবটুকু আছে সেখানে। কারণ কি দেখো, সোনমার্গ আর গুলমার্গে হচ্ছে গন্ডোলা, আমাদের কাছে গন্ডোলার টিকিট নেই, আমরা পাইনি, তো সে কারণে আমাদের যাইনি। আর যে বরফটা দেখার জন্য চাওয়া গুলমার্গ, সেটা দুধপাত্রিতে খানিকটা পেয়ে গেছি, আর সব থেকে বেশি কালকে পেয়েছি সোনমার্গে। অসাধারণ আমরা পেয়েছি, আমরা খুব এনজয় করেছি কাল সোনমার্গে। দুধপাত্রিতেও আমরা খুব এনজয় করলাম। তো সুতরাং আমাদের বরফ দেখার ব্যাপারটা ছিল না, তাই আমাদের চয়েসে আমরা গুলমার্গকে বাদ দিয়ে দিলাম, যেহেতু আমাদের কাশ্মীর ছিল এখানে 3 দিন। যেদিন এসছি সেদিন তো শুধু লোকালে ঘুরেছি, একটু কেনাকাটা দোকান, তারপরে কোথায় কীরকম জিনিসের দাম সবটুকু তোমাদের সাথে শেয়ার করব, সেগুলোকে শ্যুট করেছি। তো সেই কারণে আমরা ওই দিনটা ওখানে লাগিয়েছি, কারণ পরপর 2 দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, এত বৃষ্টি যে বলার আর কথা ছিল না।
ফলে আমাদের নষ্ট গেছে একদিন। তো কাল সোনমার্গ করেছি, তো আজ আমাদের কাছে অপশনাল ছিল আইদার গুলমার্গ অথবা দুধপাত্রি। তো আমরা চয়েস নিয়েছি দুধপাত্রি, আর নিয়েছি হচ্ছে কাশ্মীরের যে লোকাল সাইট সিন। আমার তো দেখা, আমার অনেক কিছু মনে আছে, বাট আমার মেয়েরা ফার্স্ট টাইম এসছে, সে কারণে মেয়েদেরকে লোকাল সাইট সিনটা করিয়ে দেবার। আর বললাম যেহেতু গন্ডোলার টিকিট নেই, সেই কারণে মেয়েদেরকে বোঝালাম। তো তবে কাশ্মীর নেশা দিয়ে গেল। ওই যে একটা গান আছে না, নেশা লাগিল রে, আমারও কাশ্মীর নেশা হয়ে গেছে। নেশার জন্য আমাকে আবার কাশ্মীর আসতে হবে, এবং তখন যখন যাব আমি এই দাদার সাথে যাব। এই দাদার নাম্বার, নাম সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা যারা শ্রীনগর আসবে, তোমরা দাদার সাথে আগে থাকতে যোগাযোগ করে নেবে, কারণ দাদার সাথে আসলে তোমাদের কোনো প্রবলেম হবে না। এখানে যে স্ক্যাম বলে একটা কথা অনেক ব্লগে আমি দেখেছি, যে কিছু দূর অবধি যায় তারপর লোকাল গাড়িগুলো নিয়ে যায়। দাদা কিন্তু দুধপাত্রির একদম এন্ট্রেন্স অবধি আমাদের নিয়ে গেছে। আগে দুধপাত্রিতে এখানে গাড়ি ওরম ঢুকতে দেয় না, যে কারণে দেখো দেখাচ্ছি তোমাদের। কারণে দেখো গাড়ি যেখানে রাখে সেখান থেকে অনেকে পায়ে হেঁটেও আসে, আর যেহেতু রাস্তাটা অনেকটা, সেজন্য অনেকে ঘোড়ায় করে এখানে আসে। 2-3টে পয়েন্ট আছে, গিয়ে দেখে। ওই একটাই ভালো জায়গা আছে, শালিগঙ্গা। তো যাই হোক, এইটুকু দেখার জন্যই সবাই আসে মেনলি। তো এরকম গাড়ি করে আসতে হয়, কিন্তু এই যে 2-একটা গাড়িতেই যে আসতে দিচ্ছ, এদের একটা জানাশোনা পরিচিতি থাকলে সুবিধা। তোমাকে দুধপাত্রির এন্ট্রেন্স অবধি তোমাকে নিয়ে চলে যাচ্ছে। কাশ্মীরে এসে মানুষ অনেক কিছু ফুড এক্সপ্লোর করে। আমি তো ফুড ব্লগার নই, আর আমি যেটা এক্সপ্লোর করেছি সেটা আমাকে কলকাতা অবধি নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে ওদের আচার। নারিয়েল কা লাগতা হ্যায় জैसे বানায় ওরকম ভাবে শেপটা। নেই 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 নেই, আচ্ছা আচ্ছা, ये पूरा घी से बनता है। अच्छा, দেখো আমাদের বেলনা, চাকি, কত কিছু লাগে। আর দেখো দুটো হাতে কি সুন্দর পিটিয়ে পিটিয়ে রুটি বড় হয়ে গেল, আবার ঘিতে রুটি ভাজা হয়ে যাচ্ছে। কোনো বাসি জিনিস ব্যাপারই নেই, ফ্রেশ একদম, গরম গরম করছে আর দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর কানাগুলো যাতে মোটা না থাকে, আমাদের খেয়ে যাতে শরীর খারাপ না করে, কানাগুলোকে সব শেষে এই দেখো যেখানে যেটা মোটা থাকছে হাত দিয়ে দিয়ে কি সুন্দর করে দিচ্ছে। এই দেখো, তার মধ্যে না ওদের এই আচারটার একটা অদ্ভুত স্বাদ আছে। তো এখানে আমাকে নিয়ে যেতে হবে যেটা আচার। তোমরা যারা আসবে এখানে চেয়ে খাবে, ওরা এই আচারটা দেয়। গাজর থাকে, তারপর এক ধরনের শাক থাকে, এত স্পাইসি, মানে মুখে না আচারটা যখন যাই দিয়েই খাচ্ছি না কেন, বাইটগুলো আসছে, ক্রাঞ্চি বাইট আসছে, যে কারণে আরও সুন্দর। আর টক মিষ্টি ঝাল এত সুন্দর ব্যালেন্সড একদম। আমি এইটা একটা কিনে নিয়ে যাব, 1 কেজির কিনে নিয়ে যাব। একটু একটু করে খাবো, নেক্সট টাইম আবার যখন আসবো তখন অবধি যাতে চালানো যায়, কারণ এগুলো অনলাইনে পাবো না মনে হয়। এটা একদম এদের ট্র্যাডিশনাল এই আচারটা, এরা ঘরেই একদম তৈরি করে। না, আমরা যেটা কামাল কাকড়ি, আমি তো কখনো খাইনি, বাট এরা কামাল কাকড়ি দিয়ে আচার বানায়। এটা আমি ফার্স্ট টাইম খেয়ে আমার এত লোভ ধরে গেছে যে আমাকে মনে হচ্ছে যেতে হবে। যদি আমি ফার্স্ট টাইম সর্ষের শাক ট্রাই করছি, সরষোদা শাক, তো এদের কাছে বলছি বাংলায় সর্ষে শাক। সর্ষে শাকের সাথে জানি না অন্য কোনো শাক মেশানো আছে নাকি না, কারণ শাকটার মধ্যে একটা টক টক ভাব আছে। আইবলটা দেখ, এর সাথে আছে এটা মুলি গ্রেট করা আছে। এটা দেখো একটা আচার বানায়, এর মধ্যে শাক আছে, গাজর পেলাম, সবটুকু দিয়ে এত সুন্দর না। আমি তো বোধহয় এই আচারটা দিয়ে দুপুরবেলা ভাত খেয়ে নেবো, বা রুটির সাথে, আর কোনো তরকারি রাখবে না। पटाखेदार। এই দেখো এটা হচ্ছে কাংড়ি। कांगर आप लोग बोलते हो कंगर? कांगर। अच्छा कंगर।
এরকম রাখে, তারপরে ওরা করে কি একটা হাত पेरेनेर, এটা फाड़न तो है ना इसको बोलता है, हाँ फाड़न का एक हाथ निकाल दिया अंदर, बस बॉडी वार्म हो जाएगा दिन भर के लिए। এই দেখো এইটাতে ধরে এরম করে, আর ওদের এর মধ্যে রাখে, জব্বার ভিতরে রাখে, ভিতরেরটা গরম রাখে, একদম ঢিমে আঁচ হবে। দুধপাত্রি ঢোকার সময় আর বেরোবার সময় ঠিক দুধারে এরকম খাবারের দোকান আছে। এই যে ফয়েজ ভাই খুব ভালো, ওর 2 ছেলে 1 মেয়ে, ওর বউ গ্রাম থেকে চলে আসে, এখানে বানায়, খুব যত্ন করে আমাদেরকে খাওয়ালো। আর আসবার সময় আমার কাছে ক্যাডবেরি কেনা ছিল, আমি ওর 2 বাচ্চাকে মানে 2 ছেলে মেয়ে, এমনকি ফয়েজ ভাই আর ওর বউকেও দিয়েছি। আমাদের বলল নেক্সট টাইম যখন আসবে আমাদের এখানে এসো কিন্তু। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে এবার তো ফেরার পালা। তো আমাদের কয়েকটা সাইট সিন করার আছে, তো সেখানে যেতে যেতে এক অদ্ভুত আবদার আমি কিন্তু আয়ুব দাদাকে করেছিলাম, মানে আমাদের যে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তো আয়ুব দাদা তো আমার আবদার ফেলতেও পারছে না, আর জার্নি আবার দ্বিগুণ হয়ে যাবে। কি করে বেচারা মানুষটা। কিন্তু তোমরা তো জানো চিনির এই বকবকানির সামনে সকলে বাধা পড়ে যায়। আয়ুব দাদাও কিন্তু বাধা পড়ে গেছে। কিন্তু আয়ুব দাদা আমাদেরকে নিয়ে কোথায় গেছে, এটা কিন্তু চিনির একটা ড্রিম ডেস্টিনেশনও ছিল, শ্রীনগরে। অনেকে কাশ্মীর আসে, কিন্তু কিছু জায়গা যারা মানুষ জানে না, আমার সেগুলোই এবার দেখানোর ইচ্ছা ছিল। তার মধ্যে আমি মাত্র পেরেছি 2টো জায়গা, ক্ষীর ভবানী যেটা হয়তো 50% মানুষ জানে, আর একটা জায়গা সেখানে তোমাদেরকে নিয়ে যাব।